দুটো বোন, একটাই সুযোগ। একজন দেখেছিল ধন, ক্ষমতা, একটা নতুন জীবন। আরেকজন দেখেছিল শুধু সত্য। মহারাজ ঘোষণা করেছিলেন তিনটে প্রশ্ন, একটা ভুল উত্তর, আর শাস্তি আজীবনের অন্ধকার। এই দরবারে অনেকেই এসেছিল বুদ্ধিমান হয়ে, কিন্তু কেউ জানতো না এখানে বুদ্ধি নয়, সাহসী শেষ কথা বলে। যখন পুরো দরবার থমকে যায়, যখন রাজ সিংহাসন নিঃশব্দ, ঠিক তখনই এক অনাথ মেয়ের কণ্ঠ ভাগ্যের রায় বদলে দেয়। এই গল্প জয়ের নয়, এই গল্প সত্য বলার সাহসে। নতুন নতুন গল্প দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শোনো শোনো, সব গ্রামবাসী মন দিয়ে শোনো। মহারাজ ঘোষণা করেছেন, যে কেউ নিজের বুদ্ধির খেলা দেখিয়ে মহারাজের ৩টি প্রশ্নের উত্তর বুদ্ধি দিয়ে দিতে পারবে, তাকে মহারাজ প্রচুর ধন সম্পদ দেবেন। এত ধন যে সারা জীবন আর কখনো পরিশ্রম করতে হবে না। আরে বাহ! আরে ভাই, এটা তো দারুণ প্রতিযোগিতা রেখেছেন মহারাজ। ভাই, মহারাজ সত্যিই খুব ভালো করেছেন। বুদ্ধি দিয়ে যদি এত ধন পাওয়া যায়, তাহলে কাজ করারই বা দরকার কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই ঠিক কথাই বলছ। তাহলে আর দেরি কেন? চলো আমরা সবাই রাজপ্রাসাদে যাই। হ্যাঁ। এই কথা গ্রামের এক মেয়ে লীলা শুনে ফেলে। সে মনে মনে ভাবে, এ তো খুব ভালো সুযোগ, আমাকেও রাজপ্রাসাদে যেতে হবে। আমি যদি নিজের বুদ্ধিতে এই পরীক্ষা জিতে যাই, তাহলে আমাদের জীবনটাই বদলে যাবে। আমাকে এখনই দিদির সঙ্গে কথা বলতে হবে। রমা দিদি, তুমি কি করছো? চলো আমরা রাজপ্রাসাদে যাই। রাজপ্রাসাদে কেন? ওখানে কি করব? আরে দিদি, মহারাজ ৩টি বুদ্ধির পরীক্ষা রেখেছেন। যে সেটা পার করবে সে অনেক ধন পাবে। তুমি তো জানো আমার বুদ্ধি খুব তীক্ষ্ণ। আমি তো এই পরীক্ষা অবশ্যই জিতব। চলো তাড়াতাড়ি যাই। না লীলা, যেও না। আমাদের দিয়ে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে মহারাজ আমাদের শাস্তি দেবেন। আরে দিদি, তুমি এত চিন্তা করছো কেন? আমি যখন আছি তখন কোনো ভয় নেই। তুমি জানোই না তোমার বোনের বুদ্ধি কতটা তেজি। চলো এখন, সময় নষ্ট করো না। চল, এমনিতেও তুই তো মানবি না। আমরা দুজন অনাথ বোন, এক টাকার জন্য মুখাপেক্ষী। কি জানি, এই সুযোগে হয়তো দুবেলার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। দুজন বোনই রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। রাজপ্রাসাদে পৌঁছতেই দেখা যায় দরবার বসেছে। ভালো। তাহলে তোমরা সবাই এসেই গেছ। এখন বলো, তোমাদের মধ্যে কে নিজের বুদ্ধির খেলা দেখাতে চাও? মহারাজ, আমি এই প্রতিযোগিতা জিততে চাই। আমি আমার বুদ্ধি দিয়ে এটা করে দেখাব। শোনো, এটা কোনো সাধারণ প্রতিযোগিতা নয়, এটা বুদ্ধির আসল পরীক্ষা। যে এতে বিজয়ী হবে সে আমাদের রাজকুমারের সঙ্গে বিবাহের সুযোগ পাবে, আর যে হেরে যাবে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হবে। এই কথা শুনে লীলা লোভে ভরে যায়। এই কথা যদি আগে জানতাম, তাহলে দিদিকে কখনোই সঙ্গে আনতাম না। এখন কি করব? আমাকেই জিততে হবে, নইলে দিদি জিতে যাবে। তাহলে আমাকে এই প্রাসাদের দাসী হতে হবে। আরে, কি ভাবছ? উত্তর দিচ্ছ না কেন? মহারাজ, আমি প্রস্তুত। আমি এই পরীক্ষা দেব। বলো। আর তুমি কিছু বলছো না কেন? মহারাজ, আমরা দুজন বোন। আমাদের খুব বেশি বুদ্ধি নেই, তবু আমি আমার পুরো চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের একদিনের সময় দেওয়া হলো। আগামীকাল পর্যন্ত যে সবচেয়ে মূল্যবান বস্তু নিয়ে আমাদের কাছে আসতে পারবে, সেই এই প্রথম পরীক্ষার বিজয়ী হবে। এখন তোমরা সবাই যেতে পারো। সবাই রাজপ্রাসাদ থেকে ফিরে যায়। এখন আমি কি করব? রাজাকে সবচেয়ে মূল্যবান জিনিস কি দেব? তিনি তো নিজেই রাজা, তার কাছে সবই আছে। আমার কাছে তো ধন সম্পদও নেই। আমি কোন মূল্যবান জিনিস নিয়ে যাব? আমি রাজাকে এমন কি দেব যার কোনো দাম নেই, কিন্তু তবুও যার সবচেয়ে মূল্যবান? এখন আমি কি করব? রাজাকে সবচেয়ে মূল্যবান জিনিস কি দেব? তিনি তো নিজেই রাজা, তার কাছে সবই আছে। আমার কাছে তো ধন সম্পদও নেই। আমি কোন মূল্যবান জিনিস নিয়ে যাব? আমি রাজাকে এমন কি দেব যার কোনো দাম নেই, কিন্তু তবুও যার সবচেয়ে মূল্যবান? দিদি, তুমি বাড়ি যাও, আমি কোথাও যাচ্ছি, একটু পরে ফিরে আসব। এই কথা বলে লীলা সেখান থেকে চলে যায়। এখন আমাকে আমার চাল চালতে হবে।
দিদিকে আমি জিততে দেব না। আমি এমন একটা উপহার দেব যেটা রাজা সবচেয়ে বেশি পছন্দ করবেন। সে সোজা জমিদার শেঠের বাড়িতে পৌঁছায়। শেঠজি, আপনি এখানে বসে আছেন? আমার আপনার সঙ্গে খুব জরুরি কাজ ছিল। আরে লীলা, আরে তুই আমার কাছে? এতদিন ধরে তোকে ডাকছিলাম, কিন্তু তুই কখনো আসিসনি। আজ হঠাৎ কি এমন দরকার পড়ল যে নিজেই চলে এলি? শেঠজি, আপনি তো জানেন মহারাজ বুদ্ধির খেলা রেখেছেন। যে জিতবে সে অনেক ধন পাবে আর রাজকুমারের সঙ্গে বিয়ে হবে। কিন্তু আমি রাজকুমারকে বিয়ে করতে চাই না। আমি শুধু আমার বুদ্ধি দিয়ে এই 3টি পরীক্ষা জিতে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। মহারাজ যে ধন দেবেন সেই সব ধন আমি আপনাকে দিয়ে দেব এবং আপনার সঙ্গে বিবাহ করব। শুধু আগে আপনি আমাকে একটু সাহায্য করুন। আচ্ছা, আরে কি দারুণ প্রস্তাব! বেশ বেশ বেশ, বলো কি করতে হবে? আমি একেবারে প্রস্তুত। আমার একটু ধন দরকার, যাতে আমি প্রথম পরীক্ষায় জিততে পারি। প্রতিযোগিতা শেষ হলেই আমি ফিরে এসে আপনার সঙ্গে বিবাহ করব। আচ্ছা আচ্ছা, তো এই ব্যাপার। থাম থাম থাম, আমি এক্ষুনি ধনু নিয়ে আসছি। সে কিছু ধন এনে লীলার হাতে দেয়। এই নে, আর মনে রেখিস নিজের কথা। ঠিক আছে? হ্যাঁ শেঠজি, আমি আমার কথা ভুলব না। লীলা হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে যায়। মূর্খ জমিদার ভাবে আমি কি রাজকুমারকে ছেড়ে এই বুড়োর সঙ্গে বিয়ে করব? এটা তো শুধু আমার চাল ছিল, যাতে ধনের ব্যবস্থা করতে পারি। আমার বুদ্ধি সত্যিই অসাধারণ। অন্যদিকে রমা। হে ভগবান, আমি কি করব? আমার কিছুই মাথায় আসছে না। মহারাজকে আমি কি উপহার দেব? তার কাছে তো সবই আছে। তখন এক বৃদ্ধ গ্রামবাসী সেখানে আসে। মা, তুই খুব চিন্তিত দেখাচ্ছিস। কি হয়েছে মা? বাবা, আমি বুঝতে পারছি না মহারাজকে কি দেব। তার কাছে তো সব মূল্যবান জিনিস আগেই আছে। দেখ মা, রাজাকে ধনের জিনিস নয়, মনের জিনিস দিতে হয়। এমন কিছু দে যা রাজার কাছে নেই, কিন্তু তার হৃদয়ে ছুঁয়ে যায়। এই কথা বলে সে চলে যায়। এমন তো একটাই জিনিস হতে পারে। তো বলো, তোমরা দুজন আমার জন্য কি এনেছ? মহারাজ, এই দেখুন, আমি আপনার জন্য অনেক ধন সংগ্রহ করেছি। আপনি খুশি হন, এইটাই আমার ইচ্ছা। এ তো অনেক ধন। তুমি এত ধন কোথা থেকে আনলে? মহারাজ, মনে হচ্ছে সে তার সারা জীবনের উপার্জনই আপনাকে দান করেছে। হ্যাঁ, তেমনই মনে হচ্ছে। আচ্ছা, এবার তুমি বলো রমা, তুমি কি এনেছ? মহারাজ, আমি আপনার জন্য এটা এনেছি। সে একটা ছোট পুটলি রাজার হাতে দেয়। রাজা পুটলি খুলে অবাক হয়ে যান। এটা তো তুমি আমার জন্য মাটি এনেছ? এত সাহস! রাজাকে মাটি উপহার দিচ্ছ? মহারাজ, আমরা সবাই এই মাটি থেকেই জন্ম নিই এবং এই মাটিতেই মিশে যাই। এই মাটিই আমাদের আশ্রয়। এই মাটির কারণেই আমরা বেঁচে আছি। এই মাটির কোনো দাম নেই, কিন্তু এটিই সবচেয়ে মূল্যবান। আমার চোখে এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না। চুপ করো। এই মাটির রাজকীয় মর্যাদার অপমান। তুমি এই প্রতিযোগিতা হেরে গেছ। তোমার বোনের কাছ থেকে শেখো। সে সত্যিকারের উপহার দিয়েছে। মহারাজ, লীলাকে বিজয়ী ঘোষণা করা হোক। হ্যাঁ, প্রথম পরীক্ষার বিজয়ী লীলা। হ্যাঁ, আমার প্রথম পদক্ষেপ সফল হল। আমি দিদিকে হারিয়ে দিলাম। এখন শুধু আরও 2টো পরীক্ষা জিততে হবে। ঠিক আছে, এখন দ্বিতীয় পরীক্ষা হবে। আগামীকাল সকালে তোমরা দুজন একটি জাদুকরী পাত্র থেকে জল পান করবে। সাবধান, যার মনে লোভ থাকবে সে সঙ্গে সঙ্গে পড়ে যাবে। ওহো, তাহলে এটা জাদুকরী পাত্র। আমাকে কিছু করতে হবে। এর প্রভাব নষ্ট করতে হবে। আমাকে তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। রাতে লীলা প্রাসাদ থেকে বেরিয়ে ঘন জঙ্গলে পৌঁছায়। একটি কুটিরের ভেতরে তান্ত্রিক ধ্যানে বসেছিলেন। কে সেখানে? সামনে এসো। তান্ত্রিক বাবা, আমার কথা শুনুন। আমি খুব দুঃখী। আমি একজন মেয়ে। আমার জীবনে কখনো সুখ আসেনি। দয়া করে আমাদের সাহায্য করুন। আপনি যা বলবেন আমি তাই করব। তুই কে? আর তোর কি দরকার? আর তুই আমাকে কি দিতে পারিস? আমি রাজার এই প্রতিযোগিতা জিতে যাই,
তাহলে আমি এই রাজ্যের রানী হয়ে যাব আর তখন আমি আপনাকেই রাজা বানিয়ে দেব। শুধু একটা সাহায্য করুন, ওই জাদুকরি পাত্রটার প্রভাব নষ্ট করে দিন। আমি যখন জল খাব তখন যেন কিছু না হয়, আর আমার বোন যখন খাবে তখন যেন তার ওপর প্রভাব পড়ে। হ্যাঁ, ভালোই তো, ভালোই চুক্তি। ঠিক আছে, এই নে ভস্ম, এটা নিয়ে যা। যখন তুই পাত্র থেকে জল খাবি তখন এতে একটু ভস্ম মিশিয়ে নিবি, তোর কিছু হবে না, কিন্তু যে এটা না মিশিয়ে জল খাবে তার উপর প্রভাব পড়বে। ধন্যবাদ তান্ত্রিক মহারাজ। এরপর সে ভস্য নিয়ে ফিরে আসে। আমি তো ওই তান্ত্রিককে উপকা বানিয়ে দিলাম, রাজ্যের লোভ দেখিয়ে কাজ বের করে নিলাম। সত্যি আমার বুদ্ধি অতুলনীয়। পরের দিন, পরের সকাল, দরবারে সবাই উপস্থিত। তোমরা দুজন প্রস্তুত তো? মন্ত্রীজি, ওই জাদুকরি পেয়ালাটা নিয়ে আসুন। যে কেউ এই পেয়ালা থেকে জল পান করবে, যদি তার মনে লোভ থাকে তাহলে তার ঠোঁট নীল হয়ে যাবে, আর যদি সে সৎ হয় তাহলে কিছুই হবে না। আমার তো কিছুই হবে না। লীলা চুপি চুপি পেয়ালায় তান্ত্রিকের ভস্ম মিশিয়ে জল পান করে। তার ঠোঁট একদম স্বাভাবিকই থাকে। অদ্ভুত! লীলার ঠোঁট তো একদমই বদলায়নি। এটা প্রমাণ করে সে সত্যি সৎ। এবার রমা পেয়ালাটা তোলে আর জল পান করে। তার ঠোঁট হালকা নীল হয়ে যায়। তুমি তো লোভী বেরোলে, তোমার ঠোঁট নীল হয়ে গেছে। না মহারাজ, আমার মনে কোনো লোভ ছিল না। এটা কিভাবে হলো আমি জানি না। আমার মতে এইবারও বিজয়ী লীলা, আর তুমি হেরে গেলে। এখন শুধু একটাই শেষ পরীক্ষা বাকি আছে। এইবারও যদি তুমি হারো তাহলে তোমাকে আজীবন কারাদণ্ড দেওয়া হবে। এটাই তোমার শেষ সুযোগ রমা। আমি আমার দিক থেকে পুরো চেষ্টা করব মহারাজ। মন্ত্রীজি, যান, দুটি পটলিতে ধন এনে দিন এবং এদের দুজনকে একটি করে দিন। মন্ত্রী কিছুক্ষণের মধ্যেই দুটি পটলি এনে দুজনের হাতে একটি করে তুলে দেন। এখন আমি দেখতে চাই এই ধন দিয়ে তোমরা কি করো, কতটা নেক কাজ করো, এই ধন কোথায় ব্যয় করো। দুজনেই ধন নিয়ে দরবার থেকে বেরিয়ে বাড়ির দিকে যায়। দেখো দিদি, আমি আগেই বলছি, তুমি কিছুই করতে পারবে না। এই প্রতিযোগিতাতেও তুমি হারবে। না, আমি আমার পুরো চেষ্টা করব। আমি হাল ছাড়ব না। আমার কাছে আছে সত্য আর সততা। ওগুলোকেই ভরসা করে আমি এই প্রতিযোগিতা জেতার চেষ্টা করব। তারপর দুজন বোনই ঘুমিয়ে পড়ে। আধ রাতে লীলা উঠে চুপি চুপি রমার সব ধন চুরি করে নেয়। এখন তো আমার কাছে এত ধন হয়ে গেল, এই সব ধন আমি নিজের কাছেই রাখব। গ্রামবাসীরা কি বা জানবে? আমি সবাইকে নকল মুদ্রা বিলিয়ে দেব। হ্যাঁ, এটাই ঠিক হবে। সকাল হতেই লীলা সব ধন রেখে নকল মুদ্রা বানানোর জন্য শাহুকারের কাছে যায়। আরে, এটা কি লীলা? হ্যাঁ। আরে, তুই এখানে? সব ঠিক তো? দেখুন সাহুকারজি, আমাকে নকল মুদ্রা চাই, এত নিখুঁত যেন কেউ চিনতেই না পারে। এটা তো খুব ভুল কাজ। কেউ যদি জানতে পারে তাহলে তোমার শাস্তি হতে পারে। ওসব নিয়ে ভাববেন না। এই নিন, আমি আপনাকে এত ধন দিচ্ছি, শুধু নকল মুদ্রা বানিয়ে দিন, যাতে আমি অনেক মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারি, আর মহারাজ আমার দয়ালুতা দেখতে পান। আপনার কোনো শাস্তি হবে না, এই কথা আমি কথা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি ধন পাই তাহলে আমি এটা করব। শাহুকার কিছু ধন নিয়ে নকল মুদ্রায় ভর্তি বড় একটা পটলি দেয়। লীলা সেই পটলি নিয়ে গ্রামের চৌপালে চলে যায়। অন্যদিকে রমা ভাবে, আমি দ্রুত মহারাজের ধন দিয়ে সব গরিবদের সাহায্য করব, যাতে সবার উপকার হয়। রমা পটলি খুঁজতে থাকে, কিন্তু পটলি আর পাওয়া যায় না। এটা কি? আমি তো এখানেই পটলি রেখেছিলাম, এখন তো নেই। মনে হচ্ছে আমার পটলি চুরি হয়ে গেছে। হে ভগবান, এখন আমি কি করব? যদি আমি গ্রামবাসীদের সাহায্য করতে না পারি তাহলে হয়তো আমি এই প্রতিযোগিতা হেরে যাব। না, যে করেই হোক আমাকে গ্রামবাসীদের সাহায্য করতেই হবে। রমা জমিদারের কাছে যায়। শেঠজি, আমাকে কোনো কাজ দিন, যাতে আমি ধন উপার্জন করে কোনো গরিবের উপকার করতে পারি। আরে, তুই কি বা করতে পারিস? তোর বোনকে দেখ, কত চালাক, আর তুই কাজ চাইছিস।
আমি পরিশ্রমে বিশ্বাস করি জমিদার সাহেব, আপনি আমাকে কোনো কাজ দিন। আচ্ছা, ঠিক আছে। আমাদের ক্ষেতে ফসল কাটতে হবে, ওগুলো কেটে দে, তারপর আমি তোকে কিছু টাকা দেব। রমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কাজ করে, সন্ধ্যায় দায়িত্বপ্রাপ্ত লোকটির কাছে যায়। এই নে তোর 3টি রূপোর মুদ্রা। তুই খুব পরিশ্রম করেছিস মা। রমা 3টি রূপোর মুদ্রা নিয়ে গ্রামের দিকে রওনা দেয়। ঠিক তখনই রাস্তায় একজন গ্রামবাসী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। কাকা, কি হয়েছে? আপনি এত কাঁদছেন কেন? আমার ছেলের অবস্থা খুব খারাপ। যদি তাকে চিকিৎসার জন্য বৈদ্যের কাছে না নিয়ে যাই তাহলে সে মারা যেতে পারে। কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। আমি বুড়ো আর অসহায়। এখন আমি কি করব? আমাকে বলুন, আমি কি করব? এই নিন, এই টাকা আপনার ছেলের চিকিৎসার জন্য নিয়ে যান। টাকার অভাবে কোনো প্রাণ চলে যেতে দেওয়া ভয়ানক পাপ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মা। এখন আমার টাকাও শেষ। এত কষ্ট করে উপার্জন করেছিলাম, কিন্তু আমি যদি না দিতাম ওই বাচ্চাটার প্রাণ চলে যেত। এখন মহারাজের সামনে আমি কি বলবো আমি ধন দিয়ে কি করেছি? অন্যদিকে লীলা পুরো গ্রামে নকল মুদ্রা বিলিয়ে দেয়। সত্যি লীলামা, তুই খুব মহান। তোর মন খুব পরিষ্কার। এই গ্রামের মধ্যে তোর মতো কেউ নেই। লীলা, তুই রানী হবার যোগ্য। হ্যাঁ। এরা সবাই কত বোকা। নকল মুদ্রাও কেউ চিনতে পারল না। 2 দিন পর্যন্ত কেউ বুঝবে না আমি যা দিয়েছি সেগুলো নকল মুদ্রা। এবার তো রাজকুমারের সঙ্গে আমার ধুমধাম করে বিয়ে হবে। পরের সকাল সবার সামনে দরবার বসে। বলো, তোমরা দুজন আমার দেওয়া ধন কোথায় ব্যবহার করেছ? মহারাজ, আমি সেই ধন নিয়ে গ্রামের সব গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়েছি। যাদের একবেলার খাবার জোটানোও কঠিন ছিল, আমি তাদের সবাইকে সেই ধন দিয়েছি। তুমি খুব ভালো কাজ করেছ। ধন সবসময় গরিব দুঃখীদের দিতে হয়, যাতে তাদের জীবনে একটু স্বস্তি আসে। আর রমা, তুমি তোমার ধন কোথায় ব্যবহার করেছ? মহারাজ, আমার ধন তো চুরি হয়ে গিয়েছিল, তাই আমি এক শেঠের বাড়িতে গিয়ে সারা দিন মজুরি করেছি। যে ধন উপার্জন করেছিলাম তা এক বৃদ্ধ মানুষকে দিয়েছি, কারণ তার ছেলে খুব অসুস্থ ছিল। আমি যদি টাকা না দিতাম তাহলে হয়তো সেই শিশুটি মারা যেত। তাই আমি পরিশ্রম করে যে ধন উপার্জন করেছি তা এক গরিব মানুষকে দান করেছি। এটা মিথ্যা বলছে মহারাজ। আমার বিশ্বাস হয় না দিদি এমন কাজ করতে পারে। আমার মনে হয় দিদি সব ধন চুরি করে নিজের কাছেই রেখে দিয়েছে। তুই এসব কি বলছিস লীলা? আমি তোর দিদি, বোনের উপর এমন অভিযোগ করছিস কেন? আপনি আমার দিদি, কিন্তু তার মানে এই নয় আমি অন্যায়ের পাশে দাঁড়াব। মহারাজ, সে নিজেই সব ধন চুরি করে রেখেছে, কারণ ছোটবেলা থেকেই তার ধনের প্রতি খুব লোভ ছিল। আমি তার বোন, আমি তাকে খুব ভালো করেই চিনি। রমা, এইবারও তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি, আর তোমার বোন এই পরীক্ষায় জয়ী হয়েছে। তাই তোমাকে আজীবন কারাদণ্ড দেওয়া হল। আজই তোমাকে কারাগারে বন্দী করা হবে। সৈনিকরা, ওকে নিয়ে যাও আর কারাগারে বন্ধ করে দাও। আর লীলা, আগামীকাল ধুমধাম করে তোমার বিয়ে রাজকুমারের সঙ্গে হবে। এটাই আমার আদেশ। এবার তো আমি এই রাজ্যের রানী হয়ে যাব। মহারাজ, আমার কিছু ঠিক ঠিক লাগছে না। নিশ্চয়ই এমন কিছু আছে যা আমরা দেখতে পাচ্ছি না। চুপ করুন মন্ত্রীজি, ফলাফল তো সবার সামনে। এখানে না দেখার মতো কি আছে? আপনি যান, রাজকুমারের বিয়ের প্রস্তুতি শুরু করুন। সৈনিকরা রমাকে নিয়ে গিয়ে কারাগারে বন্ধ করে দেয়। হে ভগবান, এটা আমার সঙ্গে কি হচ্ছে? আমি তো 3টে পরীক্ষাতে সৎভাবে অংশ নিয়েছিলাম, তাহলে আমার সঙ্গেই এমন কেন? লীলা এত সহজে জিতে গেল। সে নিশ্চয়ই এমন কিছু করেছে যা আমি বুঝতে পারছি না। অবশ্যই সে কিছু ভুল করেছে, আমাকে তাকে থামাতে হবে। তখনই এক সৈনিক রমার কাছে আসু। রমা, তুমি খুবই পবিত্র মনের মানুষ। গতকাল তুমি আমার বাবার সাহায্য করেছিলে। তুমি যদি সেই দিন আমার বাবাকে সেই মুদ্রাগুলো না দিতে, তাহলে হয়তো আমার ছোট ভাই আজ এই পৃথিবীতে থাকত না।
আজ আমি জানতে পেরেছি তুমি সত্যি 3টি রূপোর মুদ্রা আমার বাবাকে দিয়েছিলে, যার ফলে আমার ভাই বেঁচে গেছে। আমি তোমাকে সাহায্য করতে চাই। বলো, আমি কি করতে পারি? কিভাবে তোমাকে সাহায্য করব? কিন্তু আপনি আমাকে কিভাবে সাহায্য করবেন? আমি তো অন্ধকার কারাগারে বন্দী। এখনও বিয়ে হতে সময় আছে। আমি তোমাকে কারাগার থেকে বের করে দেব। কেউ কিছু জানতে পারবে না। সৈনিক কারাগারের দরজা খুলে দেয় আর রমা বাইরে বেরিয়ে আসে। আমাকে এটা জানতে হবেই, লীলা এমন কি করেছে, আর নিশ্চয়ই সেই আমার ধন চুরি করেছে। রাজকুমারকে পাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে পারে। আমাকে সবার সামনে প্রমাণ করতেই হবে লীলা ভুল পথে 3টি পরীক্ষাই পাশ করেছে। রোমা বেরিয়ে পড়ে আর ঘন জঙ্গলের ভেতর এক কুটিয়ায় পৌঁছায়। সাধু মহারাজ, আমার প্রণাম গ্রহণ করুন। আরে রমা মেয়ে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে না খেয়ে মরতে দাওনি। বলো মা, তুমি এখানে কিভাবে এলে? মহারাজ, আপনি বলেছিলেন বিপদে পড়লে যেন আপনাকে স্মরণ করি। আজ আমি ভীষণ বিপদে পড়েছি। আমার বোন ধোঁকা দিয়ে 3টি প্রতিযোগিতায় জিতে গেছে। আগামীকাল তার রাজকুমারের সঙ্গে বিয়ে, আর আমাকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে। আমি সত্য আর সততার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। দয়া করে আমাকে এমন কোনো পথ দেখান যাতে আমি তার আসল সত্য সবার সামনে তুলে ধরতে পারি। ঠিক আছে মা, আমি দেখেছি তোমার বোন ছলনা করেছে। এই নাও, এই জাদুকরি আয়নাটা নিয়ে যাও। এটা মহারাজের সামনে রাখবে। এই আয়নায় মহারাজ সব সত্য আর তোমার বোনের সব কুকর্ম দেখতে পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ। আমি চললাম। ভোর হতে চলেছে, আর একটু পরেই বিয়ে। তোমার মঙ্গল হোক রমা, তোমার মঙ্গল হোক। রমা জাদুকরি আয়না নিয়ে রাজপ্রাসাদে পৌঁছায়। সেখানে বিয়ের জোর প্রস্তুতি চলছে। লীলা রাজকুমারের পাশে মণ্ডপে বসে আছে। রমা সেখানে আসে। তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে কারাগারে বন্দী করিয়েছিলাম। মহারাজ, আমার বোন ধোঁকা দিয়ে 3টি প্রতিযোগিতায় জিতেছে। আমি তার সব কুকর্মের প্রমাণ নিয়ে এসেছি। তোমার এত সাহস? মহারাজ, এগুলো মিথ্যা। দিদি আমাকে হিংসা করে। ছোটবেলা থেকেই সে আমার সুখ সহ্য করতে পারে না। মহারাজ, এটা কোনো সাধারণ আয়না নয়। এটা আমি সাধু মহারাজের কাছ থেকে এনেছি। তিনি বলেছেন এতে সব সত্য দেখা যাবে। যদি সত্যি এমন হয়, তাহলে এই আয়না দেখাতে আমাদের আপত্তি কোথায়? একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, ঠিক আছে, দেখাও। রাজা আয়নার দিকে তাকান। আয়নায় লীলার সব কুকর্ম ভেসে ওঠে। তুমি প্রথম প্রতিযোগিতায় ধোঁকা দিয়ে জিতেছ, দ্বিতীয় পরীক্ষায় তান্ত্রিকের জাল ব্যবহার করেছ, আর তৃতীয় পরীক্ষায় আসল ধন লুকিয়ে নকল মুদ্রা বিলিয়েছ। এসব গুরুতর অপরাধ। তোমাকে কঠোর শাস্তি পেতে হবে। বিজয়ী রমা নয়, লীলা। সৈনিকরা, লীলাকে নিয়ে যাও আর কারাগারে বন্দী করো। আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আমি ভুল করে ফেলেছি। আমি আর কখনো এমন করব না। দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি কখনো ভাবিনি তোমার মতো চালাক মেয়ে এত বড় ষড়যন্ত্র করতে পারে। মহারাজ, দয়া করে আমার বোনকে আজীবন কারাদণ্ড দেবেন না। তুমি কি বলছ? তোমার বোন আমাদের সঙ্গে আর পুরো রাজ্যের সঙ্গে ষড়যন্ত্র করেছে, তবু তুমি তাকে ক্ষমা করতে চাইছ? মহারাজ, সে আমার একমাত্র বোন। আমি মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমি তার দেখাশোনা করব। আমি তাকে এভাবে কারাগারে ফেলে রাখতে পারি না। সত্যিই তোমার হৃদয়ে অসীম দয়া আছে। এই দয়ার জন্যেই আমি তোমাকেই এই রাজ্যের রানী করব, আর তোমার বোনকেও আমি ক্ষমা করে দিচ্ছি। তার পাপের ফল ঈশ্বর দেবেন। আর লীলা, আজ থেকে রাজপ্রাসাদের আশেপাশেও আসবে না। চলে যাও, এখান থেকে চলে যাও। আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আমি লোভে পড়ে গিয়েছিলাম। রানী হতে চেয়েছিলাম বলেই এসব করে ফেলেছি। দয়া করে আমাকে ক্ষমা করুন। তোমার কৃতকর্মের জন্য আমি তোমাকে ক্ষমা করতে পারি না। শুধু তুই আমার বোন বলে মহারাজকে বলে তোকে ছড়িয়ে দিলাম। এখনও সময় আছে, ভালো হয়ে যা আর নিজের কাজকে বিশ্বাস কর। এভাবে লোক ঠকিয়ে ভালো হওয়া যায় না। এগুলো শুনে লীলা রাগে রাজপ্রাসাদ ছেড়ে চলে যায়। এভাবে অপমান করল, আমি এর প্রতিশোধ নিব। আমি রমাকে কোনোদিনও সুখী হতে দিব না। এরপর রাজা ধুমধাম করে রমা ও রাজকুমারের বিবাহ সম্পন্ন করেন।
মহারাজ, আপনি এই রাজ্যের জন্য একজন উত্তম রানী নির্বাচন করেছেন। এর চেয়ে ভালো রানী আর হতে পারে না। হ্যাঁ মন্ত্রীজি, আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। সেই দিনের পর থেকে রমা একজন আদর্শ রানী হয়ে রাজ্যে শাসন করেন। রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়ার পরও লীলা বদলায় না, বরং তার মনে আরও ভয়ঙ্কর হিংসা জন্ম নেয়। জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে সে দাঁতে দাঁত চেপে বলে, রমা আমার সব কেড়ে নিল, রাজ্য, সম্মানও। আমি চুপ থাকব না। সে গোপনে এক দুষ্ট তান্ত্রিকের কাছে যায়। তুমি ভেবেছ সব শেষ, আসল খেলা এখন শুরু।